হুম। আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। নতুন করে 250 ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে ইসরায়েল। এরপর জানিয়ে দেব বন্ধুরা, লেবাননের সঙ্গে যুদ্ধের হুমকি ইসরায়েলের। আরও থাকছে ইসরায়েল ফিলিস্তিনি ইস্যুতে জাতিসংঘকে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের আহ্বান বাংলাদেশের। জানিয়ে দেব বন্ধুরা, ভারত পাকিস্তানের পক্ষে কাশ্মীর সমাধান সম্ভব নয়।
এরপর থাকছে বন্ধুরা আফগানিস্তানদের সুরক্ষায় স্থানীয় বাহিনী যথেষ্ট, দেড় যুগ পর বুঝল ন্যাটো। এবং সর্বশেষে জানিয়ে দেব দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঘটনায় ইতালীয়দের কাছে ক্ষমা চাইলেন ট্রুডো। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সৃষ্ট জোয়ারের পানি সর্বোচ্চ 5 ফুট উচ্চতায় বৃদ্ধি পাওয়ায় বেড়িবাঁধ না থাকায় উপকূলীয় এলাকায় আজও কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। জোয়ারের আঘাতে কক্সবাজার সমুদ্র সৈকতের ঝাউ গাছেরও ব্যাপক ক্ষতি হয়েছে। ভাঙন ধরেছে সৈকতের বালিয়াড়ির। সকালে হওয়া জোয়ারেও পানি স্বাভাবিকের চেয়ে 4 ফুট বৃদ্ধি পেয়েছে। গত 4 দিনে জোয়ারের পানির আঘাতে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভের কিছু কিছু জায়গায় ভাঙনের সৃষ্টি হয়েছে। মেরিন ড্রাইভ রোডের হিমছড়ি, সোনারপাড়া, ইনানি, পাটুয়ার টেক পয়েন্টে ভাঙন সড়কের কাছাকাছি চলে এসেছে। পূর্ণিমার জোয়ারের ঢেউয়ের আঘাতে মেরিন ড্রাইভ সড়কে আরও ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গতকাল বিকেলে সেনাবাহিনীর পক্ষ থেকে কিছু কিছু জায়গায় ভাঙন রোধে কাজ করেছে। জোয়ারের প্রভাবটা কমে গেলে ভাঙন প্রতিরোধে কাজ করবে বলে জানা গেছে। এ বিষয়ে আরো জানতে কক্সবাজার থেকে সরাসরি যোগ দিচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট ইকরাম চৌধুরী টিপু। টিপু, ইয়াসের প্রভাবে কক্সবাজারে যে নানা ভাবে এই ক্ষয়ক্ষতি হয়েছে সে সম্পর্কে আমাদেরকে জানাবেন। আপনি খবরে যেমনটি বলেছেন যে ইয়াসের প্রভাবটা কিন্তু এখনো রয়ে গেছে, যেহেতু এখন সাগরে পূর্ণিমার জোয়ারের প্রায় সর্বোচ্চ 4 থেকে 5 ফুট পানি বৃদ্ধি পেয়েছে। আবহাওয়া জানাচ্ছে যে আগামীকাল থেকে হয়তো পানি একটু কমে যাবে। তো আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কের হিমছড়ি পয়েন্ট। হিমছড়ি পয়েন্টে এবারের বছর এই যে পূর্ণিমা জোয়ারের কারণে এবং ইয়াসের তাণ্ডবে হঠাৎ করে ভাঙনটা শুরু হয়েছে এবং সড়কের সমুদ্র সাইডের যে জিওব্যাগ গুলো আছে এবং এই যে পাথর গুলো দেওয়া হয়েছে ওখানেই সমুদ্রের পানির আঘাত, ঢেউয়ের আঘাতটা একটু বেশি। বিশেষ করে হিমছড়ি পয়েন্ট, সোনারপাড়া এবং পাটুয়ার টেক পয়েন্টেই এই ভাঙনটা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। এখনো যদিও সড়কের মূল জায়গায় ভাঙন সৃষ্টি হয় নাই, যদি সাগরের ভাঙন প্রতিরোধে যদি কোনো ব্যবস্থা না নেয় এবং সড়কে শক্তিশালী জিওব্যাগ এবং পাথর দিয়ে যদি এটাকে প্রতিরোধ করা না হয় তাহলে হয়তো মূল সড়কে আঘাত হানতে পারে বলে এখানকার লোকজন আমাদেরকে জানাচ্ছেন। তো সেনাবাহিনীর পক্ষ থেকে আমি সকাল থেকে অনেক যোগাযোগ করা হয়েছিল, কিন্তু তাদের কাউকে পাওয়া যায়নি, যেহেতু এই সড়ক। টিপু, ধন্যবাদ। বজ্রপাত এখন আর নিছক কোনো দুর্ঘটনা নয়, এটা অন্যতম প্রধান প্রাকৃতিক দুর্যোগ হয়ে উঠেছে। কয়েক বছর আগে জানা যায় বিশ্বের সবচেয়ে বেশি বজ্রপাত হয়ে থাকে বাংলাদেশের সুনামগঞ্জ জেলা ও ভারতের মেঘালয় রাজ্য সীমান্তে। প্রতি বছর মার্চ থেকে মে পর্যন্ত বাংলাদেশে প্রতি বর্গ কিলোমিটার এলাকায় 40টি বজ্রপাত হয়। বছরে 150-র মতো লোকের মৃত্যুর খবর বিচ্ছিন্নভাবে সংবাদ মাধ্যমে প্রকাশিত হলেও প্রকৃতপক্ষে এ সংখ্যা 5 শতাধিক বলে আবহাওয়া সংশ্লিষ্ট সূত্রগুলো বলে থাকে। এ পরিসংখ্যান গা শিউরে ওঠার মতো। সাম্প্রতিক সময়ে প্রতিদিনই বজ্রপাতে অসংখ্য মানুষের মৃত্যুর খবর মিলছে, যা যে কারোর জন্যই ভয়ের কারণ। এমত অবস্থায় স্বাভাবিকভাবে জানতে ইচ্ছা জাগে বজ্রপাত থেকে আমরা কিভাবে বাঁচতে পারি। আমাদের আজকের আয়োজনে বজ্রপাত থেকে বাঁচার উপায় নিয়ে বিস্তর আলোচনা করব। তবে তার আগে আরো কিছু বিষয় আপনি সামনে চলে আসে, যা নিয়ে আলোচনা করাও বড্ড জরুরি। তা হলো বজ্রপাত কেন হয়, বজ্রপাতের সময় শব্দ কেন হয়, এটা কি পরিমাণ শক্তি উৎপন্ন করে এবং আমাদের দেশে বজ্রপাতের ঘটনা এত বেশি হওয়ার কারণ কি। খুব সংক্ষেপে ও সাবলীল ভাষায় একে একে প্রশ্নগুলোর উত্তর জানানোর চেষ্টা করব। চলুন অহেতুক কথা না বাড়িয়ে যাওয়া যাক মূল বিষয়ে। পানিচক্রের নিয়মে জলাধারের পানি বাষ্পীভূত হয়ে মেঘ আকারে আকাশে আশ্রয় নেয়।
এই মেঘই হলো বজ্রপাতের ব্যাটারি। বজ্রপাতের জন্য দায়ী মেঘ বৈদ্যুতিক চার্জের আধারের মতো আচরণ করে, যার উপরের অংশ পজিটিভ এবং নিচের অংশ নেগেটিভ চার্জে চার্জিত থাকে। মেঘ কিভাবে চার্জিত হয় তা নিয়ে বিজ্ঞানী মহলে বেশ মতভেদ থাকলেও সবচেয়ে প্রতিষ্ঠিত মতবাদ হচ্ছে, পানিচক্রে জলকণা যখন ক্রমশ ঊর্ধ্বাকাশে উঠতে থাকে তখন তারা মেঘের নিচের দিকের বেশি ঘনীভূত বৃষ্টি বা তুষার কণার সাথে সংঘর্ষের মুখোমুখি হয়, যার ফলে উপরের দিকে উঠতে থাকা অনেক বাষ্পকণা বেশ কিছু ইলেকট্রন হারায়। এই মুক্ত ইলেকট্রনগুলো মেঘের তলদেশে জমা হয় এবং ইলেকট্রন হারানো পজিটিভ চার্জিত বাষ্পকণা মেঘের একেবারে উপর পৃষ্ঠে চলে যায়, যার ফলশ্রুতিতে মেঘগুলো শক্তিশালী ধারক বা ক্যাপাসিটরের বৈশিষ্ট্য লাভ করে। মেঘের দুই স্তরের চার্জ তারতম্যের কারণে সেখানে শক্তিশালী বৈদ্যুতিক ক্ষেত্র তৈরি হয়। এই বিদ্যুৎ ক্ষেত্রের শক্তি মেঘে সঞ্চিত চার্জের পরিমাণের উপর নির্ভর করে। এভাবে বাষ্পকণা ও মেঘের সংঘর্ষ চলতে চলতে মেঘের ওপরে এবং নিচে যথাক্রমে পজিটিভ ও নেগেটিভ চার্জের পরিমাণ বেড়ে গিয়ে এতটা শক্তিশালী বৈদ্যুতিক ক্ষেত্র তৈরি করে যে তার বিকর্ষণে পৃথিবী পৃষ্ঠে অবস্থানরত ইলেকট্রনগুলো ভূপৃষ্ঠের আরো গভীরে চলে যায়। ফলাফলস্বরূপ ওই নির্দিষ্ট এলাকার ভূপৃষ্ঠ শক্তিশালী পজিটিভ বিদ্যুৎ ক্ষেত্রে পরিণত হয়। এখন বজ্রপাতের জন্য শুধু যা প্রয়োজন তা হলো বিদ্যুৎ প্রবাহের জন্য সামান্য একটু বাহক বা কন্ডাক্টর। কিন্তু আমরা জানি বাতাস বিদ্যুৎ অপরিবাহী, তাহলে বজ্রপাত কিভাবে হবে? মেঘের বিপুল শক্তিশালী বিদ্যুৎ ক্ষেত্র তার চারপাশের বাতাসের অপরিবাহী ধর্মকে নষ্ট করে দেয়, যাকে বলে ডাইইলেকট্রিক ব্রেকডাউন। মেঘে অবস্থিত বিদ্যুৎ ক্ষেত্র যখন যথেষ্ট শক্তিশালী হয় তখন তার আশেপাশের বাতাস পজিটিভ এবং নেগেটিভ চার্জে বিভক্ত হয়ে যায়। এই আয়নিত বাতাস প্লাজমা নামেও পরিচিত। বাতাস আয়নিত হয়ে মেঘ এবং ভূপৃষ্ঠের মধ্যে বিদ্যুৎ চলাচলের পথ বা শর্ট সার্কিট তৈরি করে দেয় এবং বজ্রপাত ঘটায়। এবার জানবো বজ্রপাতের সময় শব্দ উৎপন্ন হয় কেন। ডিসচার্জ হওয়ার সময় বাতাসের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়, একে বলা হয় এয়ার ব্রেকডাউন। এ সময় বাতাসের যে চ্যানেলের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় তার তাপমাত্রা প্রায় 27,000 ডিগ্রি সেলসিয়াসে উন্নীত হয় এবং বাতাসের চাপ স্বাভাবিক চাপ থেকে 10 থেকে 100 গুণ পর্যন্ত বেড়ে যায়। এ চাপ এবং তাপমাত্রায় পৌঁছাতে সময় লাগে মাত্র 1 সেকেন্ডের কয়েক হাজার ভাগের 1 ভাগ। এত কম সময় তাপমাত্রা ও চাপের এত ব্যাপক পরিবর্তন চারপাশের বায়ুমণ্ডলকে প্রচণ্ড গতিতে সম্প্রসারিত করে। এ সময় যে শব্দ তরঙ্গ উৎপন্ন হয় সেটাই আমরা শুনতে পাই। আসুন এবার সবচাইতে ইন্টারেস্টিং বিষয়টা জেনে নেওয়া যাক। বিষয়টা হলো বজ্রপাতের সময় কি পরিমাণ শক্তি উৎপন্ন হয়। ভূমি থেকে 3 মাইল দূরত্বের বজ্রপাত গড়ে 1 বিলিয়ন থেকে 10 বিলিয়ন জুল শক্তি উৎপন্ন করে। একটি 100 ওয়াট বাল্ব 1 সেকেন্ড জ্বালাতে শক্তি খরচ হয় 100 জুল। সে হিসাবে 10 বিলিয়ন জুল শক্তি দিয়ে ওই বাল্বকে 1160 দিন বা প্রায় 39 মাস অবিরাম জ্বালানো যাবে। বৈদ্যুতিক শক্তি পরিমাপক একক কিলোওয়াট আওয়ার হিসাবে এ শক্তি 27,840 কিলোওয়াট আওয়ার। বাংলাদেশে একটি পরিবার গড়ে প্রতি মাসে প্রায় 100 থেকে 150 ইউনিট বিদ্যুৎ ব্যবহার করে। তার মানে একটি বজ্রপাতের বিদ্যুৎ শক্তি জমা করতে পারলে একটি পরিবার 185 মাস বা প্রায় 15 বছর বিনা পয়সায় বিদ্যুৎ ব্যবহার করতে পারবে। বজ্রপাত বেড়ে যাওয়ার কারণ হিসাবে জলবায়ু পরিবর্তন ও গ্রামে বড় গাছের সংখ্যা কমে যাওয়াকে দায়ী করছেন আবহাওয়াবিদরা। বড় গাছের অভাব বজ্রপাতে মৃত্যুর একটা কারণ হতে পারে। শহরাঞ্চলে ঘরবাড়ি বেশি হলেও সেখানে বজ্র নিরোধক ব্যবস্থা থাকায় বজ্রাঘাতে হতাহতের ঘটনা কম। কিন্তু গ্রামে এ নিরোধক হিসাবে কাজ করত যে বড় বড় গাছ তার সংখ্যা দিন দিন কমে যাচ্ছে বলে গ্রামাঞ্চলে বজ্রাঘাতে প্রাণহানি বেশি ঘটতে দেখা যায়। ফলে এখন বজ্রপাত থেকে নিরাপদে থাকার উপায় বের করতে হবে। প্রাথমিকভাবে বজ্রপাতের সময় পানি থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন বন্ধুরা, বিশ্ব বর্তমানে দুটি দেশের দ্বন্দ্ব অন্তর্দ্বন্দ্ব সহযোগিতার মাধ্যমে এগিয়ে চলছে। দেশ দুটি হলো চীন এবং আমেরিকা। আমেরিকা অ্যালায়েন্স বর্তমানে যে ব্যাপারটি অনুধাবন করতে পারছে সেটি হচ্ছে সামনে বা অদূর ভবিষ্যতে হয়তো চীনের দুর্দান্ত প্রতাপের সামনে তাদের প্রভাব খর্ব হতে পারে। আর সেই চিন্তা এবং ধারণা থেকে আমেরিকা যতদূর সম্ভব চীনকে ঘিরে ফেলার চেষ্টা করছে এবং নৈতিক অনৈতিক বিভিন্ন ধরনের বাধার মাধ্যমে চীনের অগ্রগতিকে রুখে দেওয়ার চেষ্টা করছে। আর তার মাধ্যমে চীন যাতে বিশ্বের বুকে একা হয়ে পড়ে সে চেষ্টা তো রয়েছেই। বন্ধুরা, তাই বিশ্বকে নিয়ে বর্তমানে খেলছে এক বাজ পাখি এবং ড্রাগন।
এই বাজ পাখি আর ড্রাগনের খেলায় বিভিন্ন দেশ তার আন্তর্জাতিক কূটনীতি নির্ধারণের জন্য সমস্যায় পড়ছে। বন্ধুরা, দক্ষিণ এশিয়া তার ব্যতিক্রম নয়। এই বাজ পাখি আর ড্রাগনের খেলা এখন এসে পড়েছে সাবকন্টিনেন্টে বা দক্ষিণ এশিয়ায়। আর তারই প্রেক্ষাপটে বাংলাদেশের মতো রাষ্ট্র, যাদের সাথে আমেরিকা এবং চীনের খুব ভালো সম্পর্ক বিদ্যমান, অর্থাৎ আমেরিকা এবং চীন উভয়ই বাংলাদেশের উন্নয়ন অংশীদার এবং ঘনিষ্ঠ মিত্র, সেই বাংলাদেশের মতো দেশগুলো পড়েছে তার আন্তর্জাতিক নীতি নির্ধারণের ক্ষেত্রে একটু সমস্যায়। আমেরিকা সাবকন্টিনেন্টে তার প্রক্সি হিসেবে সবসময় ভারতকে ব্যবহার করে থাকে এবং তার উদ্দেশ্য হচ্ছে চীনকে মোকাবেলা করা ভারতের মাধ্যমে। বন্ধুরা, তাই বিভিন্নভাবে আমেরিকা চেষ্টা করে ভারতের প্রভাবকে বাংলাদেশের উপরে ছড়িয়ে দিতে। আর বর্তমান সময়ে আমেরিকা বুঝতে পেরেছে সেটি দিয়ে আর কোনো কাজ হবে না, তাই সরাসরি আমেরিকা বাংলাদেশকে তার দলে ভেড়াতে মাঠে নেমে পড়েছে। এক্ষেত্রে ভারত পুরোপুরি ব্যর্থ। বন্ধুরা, এই ভারতের ব্যর্থতার কারণ ভারতের সামগ্রিক অর্থনৈতিক এবং সামরিক অক্ষমতা এবং দক্ষিণ এশিয়ায় কিভাবে ভারতকে হটিয়ে বাংলাদেশে অর্থনৈতিক, সামরিক এবং বঙ্গোপসাগরে চীনের প্রবেশ অব্যাহত রেখেছে, সেই বিষয়গুলো নিয়ে আজকে তুলে এনেছি দুর্দান্ত ভিডিওটি। বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাবেন বা জানতে পাবেন ভবিষ্যৎ সম্ভাবনা। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। হামাসের মাত্র 5% সুড়ঙ্গ ক্ষতি করেছে ইসরায়েল। এরপর জানিয়ে দেব বন্ধুরা, পাকিস্তানের সঙ্গে যুদ্ধের বড়াই করা ভারতের অনুচিত। আরো থাকছে এবার ব্ল্যাক ফাঙ্গাসে মহামারী ঘোষণা দিল্লির। অর্থনৈতিক মন্দা মৃত্যুর চেয়েও ভালো বলছে মাহাথির মোহাম্মদ। এরপর জানিয়ে দেব ভারতে করোনা কেড়ে নিল আরো 3660 প্রাণ। এবং জানিয়ে দেব ইসরায়েল হামাস যুদ্ধের মূলে এক টুকরো জমি। বন্ধুরা, সর্বশেষে জানিয়ে দেব গাজায় যুদ্ধ ইসরায়েল আমিরাত সম্পর্কে প্রভাব পড়েনি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টস করে জানিয়ে দিবেন আপনি কোন জেলা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। বন্ধুরা, আজকের সংবাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পাকিস্তানের সঙ্গে যুদ্ধের বড়াই করা ভারতের
কোনো রকম। ছাব্বিশ মে বুধবার বঙ্গে আশ্রয় পড়ে একই ছবি দেখা গিয়েছিল সাগর দ্বীপেও। সাগরের জলে সেখানে ভাসতে দেখা যায় কপিল মুনির আশ্রম। বাঁধ ভেঙে সাগরের জলে ভাসতে দেখা যায় ফ্রেজারগঞ্জ সন্দেশখালীও। যশের প্রভাবে পুরুলিয়ার মতো রুক্ষ জায়গাতে কংসাবতী নদীতেও বান আসে, ভেঙে পড়ে সেখানকার বহু কাঁচা বাড়ি। যশের জেরে ক্ষতিগ্রস্ত বঙ্গের বহু জায়গা। দীঘায় প্রায় 30 ফুটের ওপরে জলোচ্ছ্বাস হয়। এছাড়া রাস্তা জলের নিচে ভেসে যায় গাড়ি। দীঘাতে একাধিক হোটেলে জল ঢুকে যায়। ঠিক এমন একই অবস্থা সন্দেশখালী, গোসাবা, ক্যানিং, কুলতলির এলাকায়, এবং সেখানে ভেঙে পড়েছে একাধিক বাঁধ। তাছাড়া প্লাবিত গোটা এলাকা। এছাড়া জলের তলায় অনেক গ্রাম। যদিও কাঁচা বাড়িঘর ভাঙলেও কারো প্রাণহানির কথা শোনা যায়নি। ইয়াসের ঝড়ের জেরে শুধুমাত্র একজনের মৃত্যু হয়েছে এবং এছাড়া যশোর
হুম, তো দেরি তা তুমি কি জিজ্ঞেস করি? তুমি তো জিজ্ঞেস করি। আদম ভাই বলতে পারে যে কথা বলতে না কেন, তুমি তো জিজ্ঞেস করি।